নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। জাপানে চাকরি পাবে আসামের 50,000 যুবক যুবতী। জাপানের সঙ্গে শীঘ্রই হচ্ছে মৌ, জানালেন মুখ্যমন্ত্রী। শিলচরে ভুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা, নেতৃত্ব যাত্রীদের নিরাপত্তায় জোর মন্ত্রী কৌশিকের। রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও মাধ্যমিক পরীক্ষার সূচনা, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষা। অটোচালক খুনের আসামি রকি দেবের ফাঁসির দাবিতে ঘুঙ্গুর এলাকায় প্রতিবাদী মানুষের বিক্ষোভ প্রদর্শন। অরবিন্দ রোড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ঋষি অরবিন্দ ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন শিলচর সুভাষনগরে। এইবারে বিস্তারিত খবর। জাপানে চাকরি পাবে আসামের 50,000 যুবক যুবতী। জাপানের সঙ্গে শীঘ্রই হচ্ছে MOU, জানালেন মুখ্যমন্ত্রী। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে দেশের শীর্ষ 10 শিল্পপতি উপস্থিত থাকবেন। জাপানে চাকরি পাবে আসামের 50,000 যুবক যুবতী। জাপানের সঙ্গে শীঘ্রই হচ্ছে আসাম সরকারের মৌ চুক্তি, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার অ্যাডভান্টেজ আসাম 2.0 অনুষ্ঠানের আয়োজন নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই কথাগুলো জানান। বলেন, এছাড়াও সিঙ্গাপুরেও আসামবাসীর নিয়োগের পথ উন্মুক্ত হবে। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে প্রধানমন্ত্রী ছাড়াও বিদেশের রাষ্ট্রদূত, দেশ বিদেশের শীর্ষ শিল্পপতিরা উপস্থিত থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের যুবক যুবতীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আসাম সরকার শীঘ্রই জাপানের সাথে সমঝোতার স্মারক স্বাক্ষর করবে। আসামে জাপানি ভাষা কেন্দ্র স্থাপন করবে জাপান। এ সংক্রান্ত 9 মাসের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য, প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি সুযোগ উন্মুক্ত করা। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশিক্ষণার্থীরা ভারতে জাপানি প্রতিষ্ঠানেও কাজ করতে পারবেন। সাক্ষাৎ করার মই সুবিধা লাভ কৰিছিলোঁ। ট্ৰেড, কমাৰ্চ, ফৰেন মিনিষ্টাৰ আৰু বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰীৰ সাক্ষাতৰ সময়ত এটা ডাঙৰ আমাৰ অসমৰ অসুবিধা আছিলে যে বিনিয়োগকাৰীসকলে যেতিয়া অসমত আহিব খোজে, প্ৰথমতে তেওঁলোকে দেখা পায় যে এম্বেচিসকলে অসমক গ্ৰে কৰি থৈ দিছে, যে আইন শৃংখলাৰ কাৰণে অসমত কোনো যাব নালাগে। যদি পৰ্যটকে অসমত যাব নোৱাৰে, বিনিয়োগকাৰীটো অহাৰ কথাই নুঠে। জাপানৰ বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰীগৰাকীয়ে মোক আশ্বাস দিয়ে যে জাপানে খুব ক্লোজলি অসম চৰকাৰৰ লগত কাম কৰিব, যাতে ট্ৰেভেল ৱাৰ্ণিংছসমূহ উইথড্ৰ কৰিব পৰা যায়। প্ৰথম দিনা 11 বজাৰ পৰা আমাৰ 25 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই এই সামিটখন শুভ উদ্বোধন কৰিব। 24 তাৰিখে তেখেতে ঝুমুৰ প্ৰদৰ্শনত উপস্থিত থাকিব, নিশা গুৱাহাটীত কটাব আৰু 25 তাৰিখে তেখেতে এডভান্টেজ আসাম কনক্লেভখন সম্বোধন কৰিব। জাপানে অসমৰ পৰা যথেষ্ট মেন পাৱাৰ ল'ব খুজিছে। দিছ ইজ এ ভেৰি ইণ্টাৰেষ্টিং ডেভেলপমেণ্ট। তাৰ 2খন MOU হ'ব। ইয়াতে 20 জনতকৈ বেছি জাপানৰ প্ৰফেচাৰ আহিব। জাপানৰ লেংগুৱেজ টেষ্টিং চেণ্টাৰ অসমত হ'ব আৰু দে আৰ ৰেডি টু টেক 50,000 আছামিজ ইউথ। আমি যদি দিব পাৰোঁ, তাৰমানে অসমত মই 1.5 লাখ চাকৰি যেনেকৈ দিব পাৰোঁ, কিন্তু কিমান আমাৰ খৰচ হয়, টকা হয়, দৰমহা পায় 35,000। চ' জাপানত 3 লাখ টকা দৰমহা হয়। চ' they are ready to first take 50,000 and gradually upscale it to any numbers. ছিংগাপুৰে আৰু এখন MOU কৰিব খুজিছে, য'ত অসমৰ পৰা নাৰ্ছ ল'ব। আমি 17 গৰাকী ছোৱালীক পঠাইছিলোঁ। এইবাৰ মই ছিংগাপুৰত লগ পাই আহিলোঁ। দে আৰ সো হ্যাপি। শিলচরে ভুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা, জনসুরক্ষায় জোর মন্ত্রী কৌশিক রায়ের। আসন্ন ভুবন মেলা 2025কে সাফল্যমণ্ডিত ও নিরাপদ করার লক্ষ্যে শনিবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান। মন্ত্রী কৌশিক রায় ভুবন মেলার ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে বলেন, প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম
হয় এই মেলায়। সেই কথা মাথায় রেখে সমস্ত পরিষেবা যথাযথভাবে প্রস্তুত রাখতে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেন। বিশেষ করে রাস্তাঘাট, স্যানিটেশন, পানীয় জল সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেন। শিলচরে ভুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা, জনসুরক্ষা জোর মন্ত্রী কৌশিক রায়ের। মেলাস্থলে যাতায়াত সহজ করতে রাস্তাঘাট সংস্কারের বিষয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে কৃষ্ণপুর এবং মতিনগর দিক থেকে সংযোগের উন্নতির জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়। এই কাজের দায়িত্ব মেলা কমিটি এবং বন বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি পিএইচই বিভাগকে মেলার সময় পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত। কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত। শনিবার কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচর শহরের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে শিলচরের নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাই স্কুল সহ শিলচর শহরে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার বাজানো যাবে না এবং পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন সুইচ অফ অবস্থাতেও স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক প্যান, স্ক্যানার ও ইয়ারফোন সহ যে কোনো প্রযুক্তিগত সামগ্রী সঙ্গে রাখা যাবে না। পাশাপাশি প্রোগ্রামেবল ক্যালকুলেটর, পেনড্রাইভ, মুদ্রিত বা হাতে লেখা নোট সহ যে কোনো ধরনের বই পুস্তক পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। না, আজকের দিন খুবই ভালো লাগে। আজকের বাচ্চারা যে এক্সাম দেয় এটা মানে অনেক অনেক আনন্দের ব্যাপার। আর আমরা যে আশা করতে পারি যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন দেশের লাগে অনেক কিছু করতে পারে। আজকে তাদের এক্সাম সবারই মানে খুবই ভালো হয়। আচ্ছা, মানে আপনার কই থেকে আইসুন? আমি শিলচর কাটাল পয়েন্ট। কে আইসে আপনার পরীক্ষা দেওয়ার? আমার ছেলে। ছেলে পরীক্ষা দেয়, ফার্স্ট পরীক্ষা দেয় না, গত বছরে আমার মেয়ে দিছে। এবার আপনার ছেলেদের? এবার আমার ছেলে। কিরম লাগে আজকের? না, খুবই ভালো, মাহলটা খুব সুন্দর। কোন স্কুলে পড়ছে আপনার ছেলে পরীক্ষা? এসটি টমাস রেসিডেন্সিয়াল। অটো চালক খুনের আসামি রকি দেবের ফাঁসির দাবিতে ঘুঙ্গুর এলাকায় পুরুষ মহিলাদের বিক্ষোভ প্রদর্শন। শিলচর ঘুঙ্গুর এলাকার অটো চালক পিঙ্কু দেবের মূল অভিযুক্ত রকি দেবকে ফাঁসি প্রদান করার জন্য শনিবার ঘুঙ্গুর এলাকার পুরুষ মহিলারা মিলে মেডিকেল পয়েন্ট থেকে ভেটেরিনারি কালী মন্দির পর্যন্ত এক বিক্ষোভ র্যালি প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভকারীরা জানান যে অটো চালক পিঙ্কু দেবের পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দেবাশিস দেব অর্থাৎ পিঙ্কুই ছিলেন। এই ঘটনার পর তার পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে। তার 2 মেয়ে এবং স্ত্রী বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের এই অবস্থা দেখে পুরো ঘুঙ্গুর এলাকার জনগণ একত্রিত হয়ে পিঙ্কু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রশাসন সহ স্থানীয় বিধায়ক মন্ত্রীর কাছে তাদের একটাই দাবি যে পিঙ্কুর পরিবারের যে কোনো একজন সরকারি চাকুরি প্রদান সহ অভিযুক্ত রকি দেবকে ফাঁসির সাজা দেওয়ার জন্য অনুরোধ রাখেন। আপনার নাম কি আছে? আমার নাম সঙ্গীতা দেব। আপনার নাম? আমার নাম দেবাঞ্জনা দেব। আমি এইচএস এর ফাইনাল এক্সাম দিচ্ছি। আর আমার এইচএস এর ফাইনাল এক্সামের আগে থেকে আমার বাবার এই ঘটনা হয়েছে, আমি তো জানি না। আর আমি যেদিন 13 এক্সাম দিচ্ছি আমি এসে দেখি কি ঘটনা। হ্যাঁ, এখন আমি কিরকম এক্সাম দিব? আমার তো এক্সাম দিতে লাগে। আমার বাবার অনেক কিছু স্বপ্ন, আমি যাতে বড় হই, সব স্বপ্নের তখন আমার যেমন বাবাকে যেরকম হয়েছে এরকম যেন ওর ফাঁসি হয়। যেদিন ওর ফাঁসি হবে আমরা তো শান্তি হবে না, কিন্তু একটু শান্তি পাবো আমরা। ফাঁসি, অপরাধীর ফাঁসি লাগে, আমার বাবার ন্যায় বিচার লাগে, ফাঁসি দিতে লাগে।
অরবিন্দ রোড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ঋষি অরবিন্দ ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন শিলচর সুভাষনগরে। অরবিন্দ রোড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট সমাজকর্মী নীলাভ মৃদুল মজুমদারের সৌজন্যে দেশের অন্যতম মহান দার্শনিক, বিপ্লবী তথা আধ্যাত্মিক ব্যক্তিত্ব ঋষি অরবিন্দ ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচিত হয় শিলচর সুভাষনগরে। বিশিষ্টদের উপস্থিতিতে শনিবার সকালে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন উপাচার্য রাজীব মোহন পান্ত। এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রশংসা করেন। বলেন, প্রায় 3 বছর হলো কর্মসূত্রে তিনি অবস্থান করেছেন এই ভূখণ্ডে। এখানকার মানুষের শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ, মনীষীদের প্রতি শ্রদ্ধা গভীরভাবে প্রভাবিত করেছে তাকে। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ মিলছে। তিনি বলেন, অতীতে যারা সমাজকে পথ দেখিয়েছেন সেসব পথপ্রদর্শক মনীষীদের মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যান, কিন্তু ব্যতিক্রম এই উপত্যকা। এখানকার মানুষ তাঁর ভাবনা এবং মননে পূর্বসূরীদের আদর্শকে বাঁচিয়ে রাখেন, তাকে লালন করেন। এদিনের অনুষ্ঠান তারই এক প্রতিফলন। তিনি আরও বলেন, অরবিন্দ ছিলেন মহান দার্শনিক, পথ প্রদর্শক। নৈনিতালে অরবিন্দ আশ্রমের পাশে তার অর্থাৎ রাজীব মোহন পন্থের বাড়ি। সেই সুবাদে আশ্রমেও গিয়েছেন অনেকবার। প্রতিবারই মনে হয়েছে ঋষি অরবিন্দ জীবিত, আশ্রমেই রয়েছেন। তার এই আদর্শকে সমাজে বাঁচিয়ে রাখার এই উদ্যোগ প্রশংসনীয়। সারগর্ভ বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রায় 20 মিনিটের বক্তব্যে তিনি ঋষি অরবিন্দের জীবন দর্শন, দেশপ্রেম, বিপ্লবী চেতনা, আধ্যাত্মিকতা ইত্যাদি নানা বিষয়ে ছুঁয়ে যান। বলেন, অতি সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের মধ্যে স্বাধীন ভারতের বুনিয়াদ রচনা করেছিলেন এই মনীষী। মহাত্মা গান্ধীর স্বদেশী ছিল এই তারই ভাবনার এক প্রতিফলন। প্রশংসা করেন সুভাষনগর ঋষি অরবিন্দ রোডের বাসিন্দাদের। বলেন, পূর্বসূরীরা এই নাম রেখেছেন বলে আজ উত্তর প্রজন্ম জানতে পারছে ঋষি অরবিন্দের সম্পর্কে। এভাবেই জ্ঞানের মশাল প্রজ্বলিত থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আপনারা ছিলেন বলে, আপনারা আছেন বলে, আপনাদের মতো মানুষ আছে বলে আজকের দিনে ভারতবর্ষ, আমরা যে বলি যে ভারতবর্ষ আমাদের পিতৃভূমি, ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আমরা বলি এই কথা কেউ না কেউ আমাদেরকে শিখিয়েছে। আর ওই শিক্ষা যে আজকের দিনে সমগ্র বিশ্ব সমাদর করে, দেশকে মা ভাবনা নিয়ে ভাবার দেশ একমাত্র ভারত। বিশ্বে অনেকগুলো দেশ আছে, কোন দেশ তার নিজের দেশকে মা ভাবে। আর এভাবে মনীষীদের মাধ্যমে আমরা এই কথা জানতে পেরেছি, যার জন্য বিশ্ব মধ্যে ভারতের স্থান অগ্রগতি। আগামী প্রজন্ম যাতে ঋষি অরবিন্দকে জানতে পারে, তার জন্য অন্ততপক্ষে আমাদের এই মুনি ঋষিদের এখানে বলা হয়েছে, উল্লেখ হয়েছে, ঋষির কথা থেকে আমরা শুনেছি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উনি ঘোরাফেরা করেছেন। শিলচর শহরে এসে ওনার একটাই ভালো লেগেছে যে আমাদেরকে এই ঋষি মুনিদের ধরে রাখার যে প্রচেষ্টা শিলচরবাসী, সেটা তাকে আকৃষ্ট করেছে। আর সেখানে আপনারা ঋষি অরবিন্দকে আরও জানার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, তার মূর্তি স্থাপনা করেছেন, যার জন্য আন্তরিকভাবে মৃদুলদা তার পরিবারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, সোসাইটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি যে যোগী দার্শনিক ঋষি অরবিন্দ উনি একটি কথা চিন্তা করেই তার যোগ সাধনা করেছিলেন যে আমার মন যেটা চাইবে সেটা আমি করব। আর সেটা উনি দেখিয়েছিলেন যে মন যদি চায় সেটা করা যায়। ওনার পিতা চিন্তা করেছিলেন যে উনি ওনাকে একজন সাহেবী উনি ওনাকে বানাবেন, কিন্তু এত ভালো পড়াশোনা থাকার পরও শিক্ষিত হয়েও আমরা লক্ষ্য করেছি উনি একজন যোগী বা দার্শনিক হিসেবে পরিচিত হয়েছে। প্রান্তরই ছিল। আমি যদি ভুল না করে থাকি 50 বা 52 সালে এই অঞ্চলের, এই সুভাষনগর অঞ্চলের গোড়াপত্তন হয়। ধীরে ধীরে আজকে আমাদের এই বসতি স্থাপন করে বিরাজিত হয়ে কিছু লোক এখানে এসেছেন, কিছু বা অন্যান্য প্রান্ত থেকে, দেশের প্রান্ত থেকেও এখানে এসে বসতি স্থাপন করেছেন। আমাদের এখানে সহাবস্থান সত্যি অন্য জায়গার কাছে
অনেক জায়গাটাতে হিংসা স্বরূপ আমরা এত সুন্দর সহাবস্থান আমাদের এখানে প্রত্যেকটি জনসাধারণের মধ্যে প্রত্যেকটি একে অন্যের প্রতি যে আমাদের আকর্ষণ সেটা সত্যি আমি নিজেই প্রশংসা করি বিভিন্ন জায়গায় গিয়ে। এই আজ থেকে 5 বছর আগে, আমি অতি সংক্ষেপে বলছি, আজ থেকে 5 বছর আগে এখানকার একটা সভা হয়েছিল। সবাই প্রস্তাব এসেছিল যে এখানে অরবিন্দ রোডে আমরা একটা মূর্তি স্থাপন করব, অরবিন্দের মূর্তি। কারণ আমার জানা মতে বরাক উপত্যকায় কোথাও ঋষি অরবিন্দের কোনো মর্মর মূর্তি নেই। उन्होंने देश को भी एक नई दिशा दी, वो नमन के पात्र हैं और हमेशा हमारा मार्गदर्शन करते रहेंगे। मुझे बराक वैली में 3 वर्ष पूरे हो गए और हर दिन जो मैं यहाँ बिताता हूँ मेरे लिए एक नया सीखने का अवसर मिलता है। और आज ये अवसर भी, क्योंकि हम लोग अपने मार्गदर्शकों को, अपने विभूतियों को बहुत जल्दी भूल जाते हैं, पर यहाँ पर मैंने ये संस्कार देखे यहाँ पर कि जिन्होंने हमें आदर्श दिए, जिन्होंने हमारा मार्गदर्शन किया पास्ट में और अभी भी, उन लोगों को हम अपनी यादों में संजोए रखते हैं, उनके आदर्शों को हम जीवित रखते हैं। और ये आज का जो अनुष्ठान है ये भी उसी की एक कड़ी है। সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে তীব্র সমালোচনা করল শিলচর জেলা কংগ্রেস। শিলচরে উড়ালপুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার 2 বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো শিলচর জেলা কংগ্রেস। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, 2026 সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে। শহরের জনগণ যখন যানজট সমস্যা নাজেহাল, তখন উড়ালপুল নির্মাণ নিয়ে মানুষের মতামত চাইছেন বরাকের 2 মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক। গত 13ই ফেব্রুয়ারি জেলা শাসক কার্যালয়ে যাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। হাতে গোনা কয়েকজন কর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনের ভোট বৈতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি। প্রকৃত অর্থে শহরের যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন সময় শহরে জ্বলন্ত নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন তাদের আমন্ত্রণ না জানিয়ে দলীয় কর্মীদের নিয়ে মতবিনিময় করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন অভিজিৎ পাল। এটা একটা হাস্যকর ব্যাপার। আমরা শিলচর শহরে বর্তমানে যানজট সমস্যায় মানুষ জর্জরিত। আমরা চাই যে এলিভেটেড করিডোর হোক, শিলচর মানুষের যে কোনো অবস্থায় যেত যানজট সমস্যা থেকে যেন মুক্তি পায়। কিন্তু যেহেতু 2022 ইংরাজির 29 নভেম্বর শিলচরে ক্যাবিনেট মিটিং করে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরাও জানতে পাই যে সেই ক্যাবিনেট সিদ্ধান্তের 2 নম্বর সিদ্ধান্ত ছিল যে রামনগর টু ট্রাঙ্ক রোড হবে, ফ্লাইওভার হবে, এবং আরেকটা ফ্লাইওভার হবে প্রেমতলা টু রাঙ্গেরখাড়ি, যেটা বিবেচনাধীন। আজকে 2 বছর সেই যে ক্যাবিনেট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আজকের দিন পর্যন্ত কেন সেটা ইমপ্লিমেন্ট করা হলো না? 2 বছর পর যখন সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেই নতুন করে আবার শিলচরবাসীকে এটা ললিপপ দেওয়ার জন্য যখন শিলচরের মানুষ, সাধারণ মানুষজন আওয়াজ তোলা শুরু করেছেন যে এই যানজট সমস্যার জন্য শিলচরের মানুষ একবার নাজেহাল অবস্থা, অনেক মানুষ মেডিকেলে যেতে রাস্তার মধ্যে মৃত্যু হচ্ছে, সেই আওয়াজকে দামানোর জন্য এবং সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা নতুন করে ললিপপ দেওয়ার জন্য শিলচরের বিধায়ক এবং নতুন 2 জন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। এরা শিলচরবাসীকে বোকা বানানোর জন্য ওনাদের মতাদর্শে যারা বিশ্বাসী কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে বা ওনাদের দলের যারা কর্মীরা আছেন ওদেরকে নিয়ে নাগরিক সভার নাম দিয়ে শিলচর জেলা শাসকের কার্যালয়ে একটা নাগরিক সভা করা হয়েছে। সেটা নাগরিক সভা করা হয়নি, এটা বিজেপি দলীয় সভা করা হয়েছে শিলচর জেলা শাসকের কার্যালয়ে বসে। কেন আমরা যাদেরকে জানি বিশিষ্ট নাগরিক হিসাবে, যারা শিলচরের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে যারা জড়িত, বিভিন্ন সমস্যা নিয়ে যারা বারবার আওয়াজ তুলেছিলেন, সেই সব ব্যক্তিত্বদেরকে সেদিনের মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি। আজকে হরিদাস দত্তর মতো ব্যক্তিত্ব, তপোধীর ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব, নিখিল পালের মতো ব্যক্তিত্ব, আব্দুল হাই লস্কর,
কিশোর ভট্টাচার্য, অনেক ব্যক্তিত্বরা আছেন যারা বিভিন্ন সময় শিলচরের বিভিন্ন মানে সুবিধা অসুবিধা নিয়ে যারা বারবার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন নিয়ে ওনারা আন্দোলন চালিয়ে গেছিলেন। সোনাইয়ের রাঙ্গিরঘাট জিপিতে ব্যাপক দুর্নীতি, তদন্ত করলেন জেলা পরিষদের ডেপুটি সিইও। সোনাই বিধানসভা কেন্দ্রের রাঙ্গিরঘাট জিপির ৪ নম্বর ওয়ার্ডে গত ৫ বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ নয়ছয়ের অভিযোগ সামনে এসেছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কর্মী আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের যোগসাজশেই হয়েছে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি। এ নিয়ে গত বছরের ৩০ জুলাই ভিজিলেন্স ও অ্যান্টি কারাপশন বিভাগের ডিরেক্টরকে নালিশ জানান স্থানীয় সমাজকর্মী আলম হোসেন লস্কর। এতে তিনি প্রধানমন্ত্রী আবাস প্রকল্প ছাড়াও ৪ নম্বর ওয়ার্ডে এমজিএনরেগা প্রকল্পে তৈরি একটি পুকুর ও ২টি এমআই বাঁধেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন। বৃহস্পতিবার এসব অভিযোগের সরজমিন তদন্ত করে গেলেন কাছাড় জেলা পরিষদের ডেপুটি ডিইও ধনঞ্জয় দত্ত। তার সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসীমা রায়ও। এদিকে আলম হোসেন এসব দুর্নীতির তথ্য তুলে ধরে বলেন, যদি তারা বিভাগীয় কর্মকর্তাদের বাঁচানোর জন্য অন্য কোনো পদক্ষেপ নেন তাহলে তিনিও পিছু হটবেন না, তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন বলে সাফ জানান। তবে তিনি আশাবাদী তদন্তকারী দল এই দুর্নীতির পর্দা ফাঁস করবে এবং অন্য ওয়ার্ডেও হওয়া দুর্নীতি প্রকাশ্যে আসবে। সম্বন্ধে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে গরিব মানুষে কিন্তু ইন্দিরা আবাস পায় না। যারা ধনী রয়েছে, সাব্যস্ত রয়েছে, যাদের টাকা পয়সা পাওয়ার মাসুল সব কিছু রয়েছে, তারা কিন্তু পায়, গরিবকে বঞ্চিত রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে ওনারা যখন টিমটা গিয়েছে, টিম দেখেছে যে কাজগুলো কিভাবে হয়েছে বা হয় নাই। আমাকে রিপোর্ট দেওয়া এখনও হয়নি, 13 ফেব্রুয়ারি 2025 ইংরেজি গিয়েছে। আর আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি আমাকে যাতে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টটা যদি আমি দেখি ভালো তাহলে ওকে, আর যদি ভালো যদি না হয় আমি কিন্তু আবার স্টেপ নেব, মানে আমি আবার ফার্দার আমি লিখে কমপ্লেন জানাবো যে যারা টিম গিয়েছেন তাদের রিপোর্টে আমি স্যাটিসফাইড নয়। তারা নিজের এমপ্লয়িকে বাঁচানোর জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, সেফগার্ড করার জন্য জিআরএস এবং যে গিল্টি যারা তাদের এগেনস্টে ভালোভাবে রিপোর্টটা তৈরি করেনি এবং রিপোর্টটা পেশ করেনি। আমি স্যাটিসফাই যদি না হই সেইভাবে আমি মন্তব্য দেব। আর আমি ধন্যবাদ জানাই আমাদের আসাম অ্যান্টি করাপশন সেল, মানে কি বলেন সেটা, যে ভিজিলেন্সের অ্যান্টি করাপশন সেলকে, যে ওনারা আমার রিপোর্টটা অ্যাকসেপ্ট করেছেন, এবং জেলা পরিষদ কাছাড়কেও ধন্যবাদ জানাই যারা ওনারা একটা টিম পাঠিয়েছেন। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডেপুটি সিইও যিনি গিয়েছিলেন ধনঞ্জয় দত্ত সাহেব, উনিও যে ওনার টিমকে নিয়ে সরজমিন তো জায়গায় জায়গায় গিয়েছেন, এমআই বাঁধ দেখেছেন, পুষ্করণী দেখেছেন, এবং আমি আশা করি উনি ভালো রিপোর্ট দেবেন। আমার একটা দুঃখ, আমাদের সোনাই ব্লকের ডেভেলপমেন্ট ব্লকের যে ভিডিও এম বসুমতারি স্যার যিনি ছিলেন, উনি কিন্তু সেই টিমের সঙ্গে যাননি। ওনার কী কারণে যাননি সেটা আমার জানা নেই, কিন্তু আমি আশা করি রিপোর্টটা ভালো হবে এবং যারা দুষ্টামি করেছে, যারা যে এই যে গরিবের টাকাকে লুণ্ঠন করেছে, যারা নয়ছয় করেছে, তাদের এগেনস্টে সিদ্ধান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় সেটাই আমি অনুরোধ করছি ডিপার্টমেন্টের কাছে, সরকারের কাছে, আসাম সরকারের কাছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর প্রেস ক্লাবের 56তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। রাজনীতিকে যেভাবে সংজ্ঞায়িত করা হোক না কেন, সেটা কখনো জনস্বার্থের পরিপন্থী হতে পারে না। কিন্তু রাজনৈতিক জগৎ একদিকে যেমন আধুনিক সভ্যতার প্রতিষ্ঠা দিয়েছে, ঠিক তেমনি দেশে দেশে কলুষিত রাজনৈতিক আবহ জনগণের সর্বনাশ করে চলেছে। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ, নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে হবে, না হলে দিগ্ভ্রষ্ট হবে ক্ষমতার গতিপথ। শনিবার শিলচর প্রেস ক্লাবের 56তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল রাজনৈতিক বিবর্তন, সংবাদ মাধ্যম ও ক্ষমতার গতিপথ। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, শিক্ষাবিদ, জোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত দেব, আকস উপদেষ্টা রূপমনন্দী পুরকায়স্থ, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আর্য পরিষদের যুগ্ম সম্পাদক অশোক ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ সভাপতি রিতেন ভট্টাচার্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শঙ্কর বিশ্বাস। তো যাই হোক, এই যে প্রেস ক্লাব স্থাপন, সেই প্রেস ক্লাব স্থাপনের একটা ইতিহাস। শিলচরে যখন সেই সময় সাংবাদিক ছিলেন, তখন সবই সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা সেই অর্থে বলা যায় না, মানে কালাদা পাণ্ডুলিপি বের করতে, তো ওটা নিয়মিত না। আর
সংবাদপত্রের যে সংজ্ঞা সেই ধরনের সাইজ বা পৃষ্ঠা এই সমস্ত ছিল না, কখনো 1 পৃষ্ঠা কখনো 2 পৃষ্ঠা এই ধরনের হতো। আরেকটা বেরোত শহর দৈনিক, সেটা ওই কমলেন্দু ভট্টাচার্য এবং আমি মিলে দেখ। তো ওই সময়ে এই কাছাড় আনডিভাইডেড কাছাড়ের সাংবাদিকদের একটাই সংগঠন ছিল, কাছাড় জেলা সাংবাদিক সমিতি। তো সংবাদপত্রের যিনি মালিক থাকতেন তিনি তো সব, তখনই কোনো সংবাদপত্রের রিপোর্টার এইটা সেটা তেমন বিশেষ ছিল না। কয়েকজন সাংবাদিক ছিলেন কলকাতার পত্রিকায় এবং গৌহাটির পত্রিকায়, এখানকার শিলচরের প্রতিনিধি। তো যাই হোক, ওই সময়ে এই যে সাংবাদিক সমিতি ছিল সেখানে কিছু কিছু লবিবাজি ছিল, যে কোন পত্রিকা বেশি বিজ্ঞাপন পেয়ে গেল, কোন পত্রিকায় বিজ্ঞাপন পায় না, এই সমস্তই আমাদের যখন সভা সমিতি হতো এটি ব্যাপার ছিল। নাগরিকদের চরিত্র কীরকম হবে, রাজার চরিত্র কীরকম হবে এবং অমাত্যবর্গ বা কীরকম চলবেন, সমস্ত কিছু অতি সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এবং রাজাকে একজন ঋষি হিসাবে কল্পনা করা হয়, রাজাকে ভোগী হিসাবে কল্পনা করা হয়নি। রাজা একজন ত্যাগী, এবং এই যে ত্যাগের যে সংকল্প নিয়েই রামচন্দ্র রাজা হয়েছিলেন। এবং সেই জন্য আমাদের প্রত্যেকের মনের ভিতরে যে রামরাজ্যটা কিভাবে হবে, সেই রামরাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই রাষ্ট্রনীতি, সেই মনুসংহিতার রাষ্ট্রনীতি ভালো করে জানতে হবে এবং সমস্ত স্বার্থ ত্যাগ করে ঋষি হয়ে, যোগী হয়ে এই রাজ্যের পরিচালনার ভার হাতে নিতে হবে। আর যদি নেওয়া না হয় তখন কি হয়, নাগরিকদের মধ্যে যদি একপক্ষীয় হয়, নিরপেক্ষ না হয়, তাহলে সকল নাগরিক সন্তুষ্ট হয় না। এর মধ্যে একদল সন্তুষ্ট না হয়ে হয়তো বিক্ষোভ করবে এবং বিক্ষোভের সঙ্গে সঙ্গে বিবর্তন হবে, রাজার বিদ্রোহী হবে এবং রাজার পতন হবে এবং নতুন রাজার সৃষ্টি হবে। যে সেই রকম যুগ যুগ ধরেই চলছে, এখনো চলবে। তবে কি জানেন, আমাদের যে রাজারা যদি নিরপেক্ষ হওয়ার জন্য সংকল্প নিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি অনেক দিন থাকবেন, আর না হলে অনেক দিন থাকতে পারবেন না। ভারত একতা মিশনের অঙ্গ হিসেবে শিলচরে ভীম আর্মির সভা অনুষ্ঠিত। ভীম আর্মি সংগঠনের ভারত একতা মিশনের অঙ্গ হিসেবে কাছাড়ে এক সভা অনুষ্ঠিত হলো। ওইদিন শিলচরের আম্বেদকর ভবনে আয়োজিত ওই সভায় সংগঠনের রাজ্যিক সভাপতি ধনরাজ রবিদাস সহ অন্যান্য রাজ্যিক কার্যকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের জেলা সভাপতি গৌতম রবিদাস। उसके बाद आदरणीय सूरज भैया और भी कुछ साथियों के साथ बातचीत हुआ और ये सभा यहाँ पे रखा गया। और मेरा तहे दिल से इच्छा है कि भीम आर्मी भारत एकता मिशन वारा घाटी में एक बड़ी सी कमेटी बनाने का, और आगामी में हम लोग एक साथ जुड़ के यहाँ पे बड़ा कमेटी बनाएंगे। जबकि भीम आर्मी भारत एकता मिशन अनुसूचित जाति, SC ST OBC सबको लेके काम करता है और सबको लेके हम लोग एक बड़ा सा कमेटी निर्माण करेंगे। और साथ ही साथ भीम आर्मी भारत एकता मिशन आप सभी को पता होगा 2015 में स्थापित हुआ। आज के सभा के मुख्य उद्देश्य ये था कि हम लोग असम के 34 जिला में हम लोग जा रहा है और मुख्य रूप से दलित पिछड़े हम लोगों का जो अधिकार है उसके भी लिए हम लोग जागरूक कर रहा है, और साथ ही साथ समाज को इकट्ठा करेगा, SC ST OBC, और हम लोग बात करके हम लोग हर जिले पर जाके कमेटी भी निर्माण करेगा ताकि मूलभूत अधिकार जो हमारा हनन हो रहा है
हम लोग उसको किस तरीक़ा से उसको हासिल कर सकें, इसीलिए प्रयास है, हम लोग इसीलिए आया हुआ है। जैसे आप लोगों ने बताया कि कई बहन बेटियों को बलात्कार हुआ, कईयों को मार के हत्या कर दिया गया, ये एक तरीका का लोकतंत्र का हत्या है। और इस तरीका का जो कानून व्यवस्था है हमें उस पर शंका होती है, जबकि आदरणीय प्रधानमंत्री जी बोलते हैं कि बेटी बचाओ बेटी पढ़ाओ। अभी पता चल रहा है कि बेटी बचाओ वो फेलियर है, तो हम लोग कानून व्यवस्था पे भी हम लोग बहुत जल्द ये सब मामला लेके हम लोग सड़कों पे आएंगे। पहले तो हम लोग मेमोरेंडम देंगे, स्मारक देंगे। अगर सरकार ये सारे मुद्दों पे संज्ञान नहीं लेती है तो हम लोग सरकार को सीधा चुनौती देते हैं। हम लोग बहुत जल्द ये सारे मुद्दे को लेके सरकार के खिलाफ सड़कों पे उतर आएंगे। आप लोग सब देख रहे हैं कि भीम आर्मी भारत एकता मिशन, जितने भी संगठन हुए उनमें सबसे पहला नंबर भीम आर्मी भारत एकता मिशन इसलिए आ रहा है कि दलित पिछड़े आदिवासी के हकों के लिए अगर कोई लड़ रहा है खुल के सड़कों पे, तो यही संगठन है। और उनका चीफ आदरणीय सांसद चंद्रशेखर जी और उनके साथ राष्ट्रीय अध्यक्ष কি ছিল এবং কিভাবে কমিটি গঠন হলো, কে কে কি পদে নিযুক্ত পেলেন? আজকে সভার মুখ্য উদ্দেশ্য ছিল যে ভীম আর্মি ভারত একটা মিশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা, আর আমাকে স্টেট কমিটি থেকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের বাবা সাহেব আম্বেদকর, গুরু রবিদাস জি এরকম মহাপুরুষের বিচারধারাকে আগে বাড়ানো, और SC ST OBC মাইনরিটি সবাইকে একজুটে নিয়ে আসে কার্য করা ও সমাজের যে শোষিত বঞ্চিত সমাজের সাথ দেওয়া, যাদের সাথে ন্যায় না হয়ে অন্যায় হচ্ছে আমাদের নাগরিক আছে, তাদের কাছে আমরা এই আশা রাখবো যে আমাদের যে সংগঠন আছে এটা রাষ্ট্রীয় লেভেলে আছে, আসাম প্রদেশ লেভেলেও আছে, প্রত্যেক জায়গায় আমাদের স্থান আছে, আমাদের এই সংগঠনের মানুষ আছে। আমরা সমস্ত দলিত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমরা ওদের সাথে আছি এবং আমরা এইভাবেই চালিয়ে যাব, ওদের সাথে সাথে থাকবো। না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শঙ্কর দাস, শোক বিভিন্ন মহলে। না ফেরার দেশে পাড়ি দিলেন শিলচরে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শঙ্কর দাস। তার এই আচমকা মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। শিলচর 2 নম্বর ওয়ার্ড মালুগ্রামের বাসিন্দা শঙ্কর দাস মালুগ্রাম পঞ্চানন শিববাড়ির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তথা এই অঞ্চলের সুপরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত। আজ সকালবেলা পরলোক গমন করেছেন তিনি। দিন কয়েক আগে শঙ্করবাবু কুম্ভ মেলায় অংশ নিয়ে শিলচর ফিরেছেন। তার এই আচমকা মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন ঘনিষ্ঠরা। বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। জাপানে চাকরি পাবে আসামের 50,000 যুবক যুবতী। জাপানের সঙ্গে শীঘ্রই হচ্ছে মৌ, জানালেন মুখ্যমন্ত্রী। শিলচরে ভুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা, নেতৃত্ব যাত্রীদের নিরাপত্তায় জোর মন্ত্রী কৌশিকের। রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও মাধ্যমিক পরীক্ষার সূচনা, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষা। অটোচালক খুনের আসামি রকি দেবের ফাঁসির দাবিতে ঘুঙ্গুর এলাকায় প্রতিবাদী মানুষের বিক্ষোভ প্রদর্শন। অরবিন্দ রোড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ঋষি অরবিন্দ ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন শিলচর সুভাষনগরে। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।